নমস্কার, ডক্টর উপল সেনগুপ্ত আবার আপনাদের কাছে এসেছি কিডনি ডিজিজ রোগের ব্যাপারে আলোচনা করতে, রোগের চিকিৎসা, রোগের কমপ্লিকেশন, রোগের সিমটমস সম্বন্ধে জানাতে। আপনারা আগেও অনেক ভিডিও দেখেছেন আমার চ্যানেলে। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে আয়রন থেরাপি, ক্রনিক কিডনি ডিজিজে আয়রন থেরাপি। আমরা জানি আয়রনের প্রয়োজন শরীরে হয় হিমোগ্লোবিন বাড়াতে। ক্রনিক কিডনি ডিজিজে হিমোগ্লোবিন কমে যায়, যার জন্য এরিথ্রোপয়েটিন ইনজেকশন নিতে হয়, আমরা সবাই জানি। কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি থাকলে এরিথ্রোপয়েটিন কিন্তু কাজ করে না। যে এরিথ্রোপয়েটিন ইনজেকশন আমরা ইপো ইনজেকশন আমরা ওয়ান্স উইকলি বা টুয়াইস উইকলি বিভিন্ন স্ট্রেংথের 2000, 4000, 6000 বা 10,000 নিই, সেটা ঠিক করে কাজ করার একটা প্রি রিকুইজিট হচ্ছে যে আয়রন কিন্তু শরীরে প্রপারলি থাকতে হবে। আয়রন থেরাপি দুরকম হতে পারে। নাম্বার ওয়ান, আয়রন থেরাপি ওরাল ট্যাবলেট দিয়ে হতে পারে, যেটা বহু পেশেন্ট ক্রনিক কিডনি ডিজিজ ছাড়াও ইউজ হতে পারে। আবার দু নম্বর হচ্ছে ইন্ট্রাভেনাস আয়রন ইউজ হতে পারে। আয়রন থেরাপি ওরাল কিডনি ডিজিজ পেশেন্টদের সুবিধা অসুবিধা কী? সুবিধা একটাই, এটা ইঞ্জেকশন নয়, মুখে ট্যাবলেট। তবে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই ট্যাবলেটে কিন্তু ভীষণ কনস্টিপেশন হয়, অনেক সময় ব্ল্যাক স্টুল হতে পারে, অনেক পেশেন্টই এতে গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, খিদে কমে যায়, একটু বমি বমি ভাব হয়, অ্যাসিডিটি হয়। তো অনেক পেশেন্ট ওরাল আয়রন নিতে পারেন না। দের আর ব্রিলিয়ান্ট প্রিপারেশন, লং অ্যাক্টিং কিছু কিছু ওরাল আয়রন রয়েছে যাদের গ্যাস্ট্রিক ইরিটেশন করার ক্যাপাসিটি ভীষণ কম, হয়ই না বলতে গেলে, কিন্তু কনস্টিপেশন প্রায় সবগুলোর মধ্যেই হয়। একটা বড় সমস্যা হচ্ছে যে ডোজে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের আয়রন লাগে, বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে পেশেন্টরা তার থেকে কম ডোজ নেন বা অতটা ডোজ টলারেট করতে পারেন না। দিনে সাধারণত একবার বা দুবার ওরাল আয়রন খেয়েই অনেকের কনস্টিপেশন হয়, কিন্তু আইডিয়ালি এর থেকেও বেশি ডোজে, দিনে 3বারও হাই ডোজে ওরাল আয়রন লাগতে পারে। সিকেডি যতটা প্রোগ্রেস করে, যত স্টেজ বাড়ে, স্টেজ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এবং 4 থেকে আলটিমেটলি 5, তত এই ওরাল আয়রন শরীরের ভেতরে ট্যাবলেট থেকে আমাদের ইন্টেস্টিনের মধ্যে দিয়ে শরীরের ভেতরে ঢোকার অ্যাবজর্পশন ক্ষমতাটা কমে যায়। তার নানা রকম কারণ আছে, সেই জটিল কারণগুলোর মধ্যে আমি যেতে চাইছি না। তবে এই আয়রন অ্যাবজর্পশন করার ক্ষমতাটা যেহেতু কমে যায়, সেক্ষেত্রে ওরাল আয়রনের এফেক্টিভিটি, কাজ করার ক্ষমতাটা কিন্তু অনেকটা কমে যায়। তাই মডারেটলি অ্যাডভান্স কিডনি ডিজিজ স্টেজ 2 এর শেষ, স্টেজ 3 থেকেই আমরা কিন্তু ইন্ট্রাভেনাস আয়রনের প্রিপারেশনের কথা বলি। ইন্ট্রাভেনাস আয়রনের দুটো সুবিধা আছে। একটা যেমন ওরাল আয়রনের মতোই ইন্ট্রাভেনাস আয়রন হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে আয়রনের যে বডি স্টোর আছে, আমাদের আয়রনের বডিতে একটা সঞ্চয় থাকে, স্টোর থাকে, সেটা সিকেডিতে ক্রনিক কিডনি ডিজিজে কমে যায়। অনেক ক্ষেত্রে কমে যায়, আবার খুব বেশি আয়রন কোনো টেস্টিং না করতে দিতে থাকলে বেড়েও যায়। তো আয়রনের স্টোরটা কিন্তু রিপ্লেস করতে গেলে আমাদের ডেফিনেটলি ইন্ট্রাভেনাস আয়রন দেওয়া উচিত। আমরা বিভিন্নভাবে আয়রনের ডেফিসিয়েন্সি ডোজ কত লাগবে সেটা ক্যালকুলেট করতে পারি। ইন্ট্রাভেনাস আয়রন আমি আগেও বলেছি যে দিতে অল্প সময় লাগে, মোটামুটি সেফ, বা যেহেতু একটু পুরোনো দিনের যে প্রিপারেশনগুলো সেগুলোতে অ্যালার্জিক রিয়াকশন হয়, তাই আমি রেকমেন্ড করব যে ইন্ট্রাভেনাস আয়রন কিন্তু ইনজেকশন সেটা বাড়িতে না নেওয়াই ভালো। কোনো ডে কেয়ার সেন্টারে গিয়ে অথবা হাসপাতালে শর্ট অ্যাডমিশন নিয়ে করে নেওয়াই ভালো। এখন আয়রনের নানা রকম প্রিপারেশন আছে, যেমন আয়রন ডেক্সট্রান বা আয়রন সুক্রোজ। যে প্রিপারেশনগুলোতে কম সাইড এফেক্ট হয়, আজকালকার দিনে যে মডার্ন প্রিপারেশনগুলো কম সাইড এফেক্ট হয়, সেগুলো হচ্ছে আয়রন কার্বক্সিমল্টোজ বা আয়রন রাস আইসোমল্টোসাইড। এই ধরনের প্রিপারেশনগুলোতে একসঙ্গে বেশি ইনজেকশন দেওয়া যায়, আয়রন স্টোরটা ক্যালকুলেট করে অল্প সময়ের মধ্যে যাওয়া যায় এবং এদের সাইড এফেক্ট হওয়ার প্রবণতা ভীষণ কম। ডায়ালিসিস পেশেন্ট যারা, তাদেরকে তো বাড়িতে আয়রন নেওয়ার অসুবিধাটা ফেস করতে হয় না। তাদের একটা প্রেসক্রাইব ইন্টারভেলে ডাক্তারবাবু আয়রনের ডেফিসিয়েন্সি অনুযায়ী হয় সপ্তাহে একবার ডায়ালিসিসের পরে, অথবা 15 দিনে একবার, অথবা মাসে একবার, কারুর জাস্ট স্টোরটা টাইম টু টাইম রিপ্লেস করার জন্য 3 মাসে একবার আয়রনের ইনজেকশন দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বাড়িতে গিয়ে আয়রন নেওয়ার এই যে অসুবিধাটা, সেটাকে ফেস করতে হয় না। আয়রন ইনজেকশন হিমোগ্লোবিন ট্রিটমেন্টের একটা খুব ভাইটাল ভ্যালু, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা দরকার যে অনির্দিষ্টকাল কিন্তু আয়রন নেওয়া যায় না। আয়রন শরীরে জমে যায়, লিভারের মধ্যে আয়রন জমে। আয়রন জমছে কতটা তার টেস্ট আছে,
ফেরিটিন বলে একটি টেস্ট হয়, সেটা ডাক্তারবাবুরা রেগুলার ইন্টারভেলে করলে বুঝতে পারবেন যে কখন ফেরিটিন 500-র উপরে চলে গেছে। সাধারণত ফেরিটিন 500-র উপরে চলে গেলে আয়রন স্টোরটা এক্সেস হয়ে গেছে বডিতে বলে আমরা মনে করি, সেক্ষেত্রে আয়রনের ইনজেকশন স্টপ রাখা হয়। যেহেতু ডায়ালিসিস সময় অল্প অল্প ব্লিডিং, ব্লাডের স্যাম্পলিং, কারুর আবার পটির সঙ্গে রক্ত বেরোচ্ছে, ক্রিমি, ইন্ডিয়ান পেশেন্টদের অনেকের ক্রিমি থাকে, তাতে অল্প অল্প ব্লাড লস হয়। তো এই ব্লাড লসগুলোর জন্য অল্প অল্প আয়রন কিন্তু কমতে থাকে। আয়রন স্টোর যে এক্সেসিভ, সারা জীবন এক্সেসিভ থাকবে এমন নয়, আস্তে 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 আয়রন স্টোর কমতে 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 যখন এমন একটা জায়গাতে আসে, সেটারও একটা প্যারামিটার আছে, ফেরিটিন 500 কম থাকতে হবে, আয়রন স্যাচুরেশন মাপা যায়, সেটা যখন 30-এর কম থাকবে তখন আবার আমরা ইন্ট্রাভেনাস আয়রন প্রেসক্রাইব করি। নিজের আয়রন স্টোর সম্বন্ধে, আয়রন রিকোয়ারমেন্ট সম্বন্ধে কনসিয়াস থাকুন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন যে আমার আয়রনের প্রয়োজন আছে কিনা। অনির্দিষ্টকাল আয়রন থাকলে এটাও ডাক্তারবাবুকে মনে করিয়ে দিন, ডায়ালিসিস টেকনিশিয়ানদের মনে করিয়ে দিন যে আমার কি উইদাউট টেস্ট, ফেরিটিন টেস্ট বা স্যাচুরেশন টেস্ট আয়রনটা নিয়ে যাওয়া উচিত হচ্ছে। আজকে আয়রন থেরাপি সম্বন্ধে এটুকুই থাক, আবার অন্য কোনো টপিক নিয়ে পরে